একটা গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত 10ই মার্চ। এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে, ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে, এবং রিট পিটিশন নাম্বার 5521। এটাতে একটা এই পিটিশনার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তার দলের সাপেক্ষে একটা স্থগিতাদেশ আমরা পেয়েছি। এই হচ্ছে আমাদের বর্তমান এই রিটের ফলাফল। আর এই রিটটা আমরা এই জন্য করেছি যে আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা, সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না। এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে, যে সুপারিশগুলো এসেছে, সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এই দুইটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে আমরা রিট মামলাটি করেছি এবং রুল জারি হয়েছে। এইটা কাইম ভাই একটু মূল এনজিও সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। আপত্তির জায়গায় দুইটা। একটা হচ্ছে যে ধরেন এইবার যে বিজ্ঞপ্তিটা হলো, এই আইনটা আসলে পিআরওতে যুক্ত হয়েছিল আর্মি ব্যাক্ট একটা নির্বাচন কমিশন দিয়ে, এবং এইটাকে পরবর্তীতে যাদেরকে আমরা ফেসিস্ট বলি সেই সরকারের আমলে তাদের যে আইনটা ছিল সেটাকে আরও কঠোর করা হয়েছিল। এইবারের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে এটা মনে করা হয়েছিল যে এটা একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে যাবে। তো এইবার আইনটা যখন বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তখন আপনারা জানেন যে কমপক্ষে আপনার 1/3 জেলা, মানে হচ্ছে 22টা জেলা, 100টা উপজেলায় এটার কমিটি থাকতে হবে। তো আমরা যেটা বলছি যে বাংলাদেশের আমাদের যারা হিল পিপল, আমাদের যারা অবাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে, এবং তারা 20টা উপজেলার মধ্যে বসবাস করে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা, যে এইটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না, এবং এমনকি 72-এর যে সংবিধান এটার সাথে যায় না, পিআরওর সাথে যায় না। এবং ডেফিনেশন যেটা আছে বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে, সেইখানে এরকম কোনো সাইজকে গুরুত্ব দেওয়া হয় না। সেখানে বলা হয়েছে যে এটার একটা ডিস্টিংটিভ আইডিয়া আছে কি না, কিছু মানুষ এটার সাথে আছে কিনা। যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিপন্থী। এইটা এর আগে আর্মিরা করছিল, আওয়ামী লীগ করছিল, কিন্তু এই সরকার এটা করতে পারে না। এবং এই নির্বাচন কমিশন এইবারের যে রিফর্ম কমিশন হলো, সেই কাজটাকে ফ্রাস্ট্রেট করার জন্য তড়িঘড়ি করে ওই রিকমেন্ডেশনগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা পুরনো আইনে এই কাজটা করছে। এটাকে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের এক ধরনের মেল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে। এটাকে আমরা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সঙ্গতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে না, এবং তাদের এই কাজটাকে আমরা আসলে বাংলাদেশের সংবিধান এবং যে সংবিধান আমরা চাই সেটার সাথে কোনোভাবেই যায় না। সেই জায়গাগুলি আমরা সংবিধান আলোকে আসলে আমাদের পিটিশনে বলছি। জি জি, বদিউল আলম মজুমদারের কমিশনের সুপারিশ হচ্ছে 5% উপজেলা, 10% জেলা। তার মানে হচ্ছে আপনার প্রায় 7টা ডিস্ট্রিক্ট লাগে, আর অন্তত 25টা 30টার মতো ধরেন উপজেলা লাগে। তো আমরা সেটাকেও মনে করি যে আসলে প্রপার না। আমরা বদিউল আলম মজুমদারের যে কমিশন, সেই কমিশনে আমরা দলীয়ভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে যে কথাগুলি বলছি এগুলি বলেই বলছিলাম যে মিনিমাম একক হইতে হবে 2টা। হয় আমাদের হিল পিপল পার্টি করতে পারে, এইভাবে আপনি মিনিমামটাকে দাঁড় করাবেন, অথবা তাদের জন্য রিজিওনাল পার্টি করতে পারে, সেই ব্যবস্থাটা রাখবেন। রিজিওনাল পার্টির কোনো ব্যবস্থা আসলে কারো কোনো সুপারিশে নাই। আবার ধরেন তারা পার্টি করতে পারবে, তাদের পার্টিটা নেশন ওয়াইড, তারা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে আসবে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে না। তাহলে তাদেরকে আপনি ন্যাশনাল পলিটিক্সে কোনো সুযোগ না দিয়ে আপনি ইনক্লুসিভ বাংলাদেশের গল্প বলতেছেন। এটা হচ্ছে স্পিরিটের পরিপন্থী। ধন্যবাদ আপনাদের। আমাদের পার্টি যারা পিটিশনার ছিল তাদের জন্য স্টেট দিছে। আমরা মনে করি বাকি যারা এরকম
ফিল করে, তারা যদি এখানে পার্টি হইতে আসে তাহলে তারাও স্বাভাবিকভাবে পাবে। কারণ আমাদেরকে বলছে যে আপনি যেহেতু পিআইএল করতে আসেন নাই, আপনি যেহেতু কেবলমাত্র আপনার পার্টির পিটিশনার নিয়ে আসছেন, সো আমরা আপনার সোফার ইট রিলেটস টু পিটিশনার করে দিয়েছি। তার মানে এটা প্রিন্সিপালটা লেট ডাউন করছে যে স্টেপ পাইতে পারে যদি অন্যরা কেউ আসে। অন্তর্বর্তীকালীন সরকারের আজ 7 মাস অতিবাহিত হয়েছে, 7 মাস 10 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না এই 7 মাস 10 দিনে তারা রাষ্ট্র সংস্কারের কতটুকু কাজ করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, আমরা তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি। তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন? আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠিত হবে, একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ছাত্র নেতারা ছিলেন তাদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতভাগ হারিয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন ছাত্রদের একটি দল দরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় সেই দলকে তিনি অগ্রিম শুভকামনা জানিয়েছেন। এমনকি দল গঠনের পরে এই সরকারের উপদেষ্টারা তারা সেই দলকে শুভকামনা জানিয়েছে। আগামীতে যে নতুন নতুন দল গঠিত হবে, সরকারের উপদেষ্টারা কি সেই দলকে শুভকামনা জানাতে পারবেন? নাহিদ ইসলাম পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে। এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে? বলতে পারে না। আজকে এইভাবে সরকার তার নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ। এই কারণে আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং আপনারা চাইলে, জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন, গণভোট করতে পারেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে। আমরা শেখ হাসিনার সময় বলেছি, শেখ হাসিনার এই জাতীয় সংসদ বহাল রেখে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে তিনি নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেই বাস্তবতা কিন্তু বাংলাদেশে ছিল না। যে কারণে আমরা বলেছি যে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করবেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে, এরপরে নির্বাচন হবে। ঠিক এখনো সেই একই দাবি করছি। যেহেতু 3 জন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন, আমরা কেউ বলে নাই, কোন দল অভ্যুত্থানের কোন শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা 3 জন উপদেষ্টা হবে। শুরুতে 2 জন উপদেষ্টা হলো, আর একজন মাহফুজ আলম তিনি ওই 2 জনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন। এটি একটি চাল ছিল, টেকনিক ছিল। এরপরে তাকে দিয়ে নাকি আরো অনেক কাজ করাতে হবে, যে কারণে আমাদের রেজানা আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে। খুব ভালো আবদার, দপ্তরবিহীন উপদেষ্টা হলেন। এরপরে তাকে কি করা হলো? তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র। আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি। কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এই যে মুখপাত্র সাহেব,
তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা? তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না? তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম উলামা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন, যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে। বিশেষ করে শাপলা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন। জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন, যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে। এরকম বিবৃতি আরো অনেক দল দিয়েছে। তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন। এরকম নৈরাজ্য সৃষ্টিকারী, গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে? আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন? তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয়, আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি। হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন। আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন, ফারুক হাসান যদি বলে আমাকে দেন, বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের নেতা বলেন, পুলিশকে বলে যে আমাকে দেন, দিবে না। এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে। পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে। আমরা দেখে নাই এর আগে যে তারা হেঁটে যাচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে। প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। যতটা না প্রধান উপদেষ্টার অনুগত, তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন, কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমন ভাবে প্রশংসা করছে। আপনারা দেখেছেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত। তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না। যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত। দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত, আরেকজন তো পদত্যাগ করেছে। আর এই জন্য আমরা মনে করি যে এই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আই রিপিট, আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে। তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রকাশ করতে পারছেন না। যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে, ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না, ভিডিও ডিলিট করা লাগে না, আপনাদের করলে লাগে না, কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায়। কেন? কি কারণ? সাংবাদিকরা কোথায় স্বাধীন? নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন। 7 মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন? গণমাধ্যম থেকে আওয়ামী লীগের পেটাত্তাদেরকে সরিয়েছেন, সেটি আমরা জানতে চাই। তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন। তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব, সেই কমিটমেন্ট রেখেছিলেন। সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন? তার মানে কি? তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয়। দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই। তিনি যদি বলেন ছিলেন না, প্রমাণ করুক ছিলেন না। হঠাৎ করে সে দলের চেয়ারে বসা যায় না, প্রধানের চেয়ারে। তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। বাকি দুজন উপদেষ্টাও এই দলের সাথে
দল গঠনেও তারা সম্পৃক্ত আছেন, আপনারা প্রমাণ করে দেখতে পারেন। এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হেয়ার রোডে ওইখানে হয়েছে, অন্য কোনো কার্যালয়ে হয়নি। নায়েব ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। সুতরাং কোথায় সরকার নিরপেক্ষ? কোনোভাবেই সরকার নিরপেক্ষ না। না, তুলসী যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। একটি বিষয়, তুলসী গাবার্ডের যে মন্তব্য সেটা নিয়ে কি আপনার মানে গতকালকে তুলসী গাবার্ড যে একটা মন্তব্য করেছে, তুলসী গাবার্ডের ওটা আমার না সেক্ষেত্রে অর্থনীতি আমাদের কোনো মানে সমস্যা তৈরি হবে কিনা? না আমি তো ডোনারদের না মানে অর্থনীতির ক্ষেত্রে তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। স্যার, অন্তর্বর্তী সরকার কোনো রকম মানে বিব্রত হচ্ছে কিনা স্যার? প্রধান উপদেষ্টা নিজে একটা বিবৃতি দিয়েছেন স্যার, ওটা ওনাকে দিতে হ্যাঁ, অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কি হচ্ছে। আমি তো এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। ঘটনায় একটি রুল এবং ডিরেকশন দিয়েছিলেন, তারপরে তো আনফরচুনেটলি সেই ভিকটিমের মৃত্যুবরণ করে। আজকে আমরা একই বেঞ্চে কয়েকটি দরখাস্ত জমা দিই ডিরেকশনের জন্য। যেই ভিকটিম মারা গিয়েছে ওনার যে বোন, তার বয়স 14, বড় বোন, সেও একজন শিশু। সেই শিশুকে যাতে অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মর্মে একটি ডিরেকশন আদালত দিয়েছেন আজকে। এর পাশাপাশি আদালত আমাদেরকে বলেছেন যে আপনারা একটা গাইডলাইন অথবা স্টেপের মতো জমা দেন, যেইটার মাধ্যমে আমরা স্পেসিফিকলি সরকারকে বলতে চাই যে 14 ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। এই সেকশনটা নতুন এবং আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা নেই, অ্যাওয়ারনেস নেই। সো মাননীয় আদালত মনে করেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রের উচিত যে এইটার ব্যাপারে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং সেই মর্মে আদালত আমাদের কাছে চেয়েছেন যে কিভাবে এবং কাদেরকে দিয়ে এই ম্যাস অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়, কি কি স্টেপ নেওয়া যায়। সো আমরা সেরকম একটা গাইডলাইনের মতো কোর্টকে দিয়েছি এবং কোর্ট সেইটার বরাত ধরে একটি ডিরেকশন দিয়েছেন যাতে 14 ধারাটা যাতে লঙ্ঘন না হয়, যাতে কমপ্লাই হয় এবং ভালোভাবে যাতে এটা সবাই মেনটেন করে মেনে চলে, সেইভাবে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সবাইকে এটা ডিরেকশন দিয়েছে। এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা জানেন গত 4 মার্চ বরগুনা জেলায় 14 বছরের আরেকটি নারী শিশু এই ধরনের সেক্সুয়াল অফেন্সের শিকার হয়েছে এবং পরের দিন তার বাবা একটা মামলা করেন। মামলা করার পরে সেই মামলার যারা আসামি তারা তাকে মামলা তুলে নেওয়ার জন্য ধমক দেয়, ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার ফলশ্রুতিতে 11ই মার্চ তাকে খুন করা হয়। তো সেই শিশুটিকে এবং তার পরিবারের যারা সদস্য আছেন
তাদের যে কনসার্ন ছিল শিশুটির নিরাপত্তার বিষয়ে, সেই নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব অ্যান্ড মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন এবং মাগুরা ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। এর পাশাপাশি এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার এবং মাগুরার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করে। কাকা আপনার 1680 টাকা কারাগারে বিতরণ করছেন, হ্যাঁ? আমার কাছে বললে সমস্যাটা কি? হ্যাঁ, এই গালিগালাজ করেন কেন আপনি? হ্যাঁ, গালিগালাজ করেন কেন? হ্যাঁ, আপনি এরকম করতেছেন কেন? আপনি এরকম করতেছেন কেন? হ্যাঁ, আপনি এরকম করতেছেন কেন? হ্যাঁ, আপনি এরকম করবেন কেন? হ্যাঁ, হ্যাঁ, আমি পাগল, আমি পাগল, হ্যাঁ, আমি পাগল, আমি পাগল, হ্যাঁ, আমি পাগল। আপনি লাঠি লইছেন আমার মারবার লাগি? হ্যাঁ, হ্যাঁ, আমি মেম্বার মারছি? হ্যাঁ, এই যে দেখেন চাইল কয়জনের মাল একসাথে নেওয়া হইতেছে জানি না, বস্তা বইরা বইরা চাইল নেওয়া হইতেছে, ঠিক আছে? এই যে বস্তা বইরা বইরা চাইল এক একজনের নিতেছে, কয়জনের নিতেছে বলতে পারি না, কয়জনের মাল তাও জানি না, বস্তা অটো দিয়ে বস্তা বইরা বইরা পাচার করা হইতেছে। এসআসি আপনার কি সমস্যা? 3 দিন আইছি আমি একটা চাউলের কাট করে দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে। আচ্ছা, আমার কাছে পরে কাছে যায় না, পরে সেই দিন আইছে কয় হানা কাট আইছে না, জিজ্ঞাসা আপনি কেডা? আমি কইছি যে আমি আটকা পাড়া কাম চেয়ারম্যানের জন্য বাগনি উচ্চ গ্রামে তাই, তার বলতেছে না কাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।